সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। দলটির নেতা হামিদুর রহমান আজাদ সরকারের অবস্থানকে জাতির সঙ্গে প্রতারণা বলে অভিহিত করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর অভিযোগ, একটি গোষ্ঠী জাতীয় সংসদ সহ বিভিন্ন জায়গায় নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে চিফ হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, সব দলের প্রতিনিধি নিয়েই দ্রুতই সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ফের রাজপথ। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং রেজাউল করিম রনি, সম্পাদক জবান। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, ছাড়া টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে, ছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনাম। ফিলিং স্টেশনে কাটছে না সংকট, পাম্পে সীমাহীন অপেক্ষায় গ্রাহকের ভোগান্তি। 1.5 দিনের তেল বিক্রি হচ্ছে 2 ঘন্টায়, আতঙ্কে বাড়তি না কেনার পরামর্শ মন্ত্রীর। 12 কেজি এলপিজিতে 1 লাফে বাড়ল প্রায় 400 টাকা। নজিরবিহীন দরে ক্রেতার ক্ষোভ, বাজার তদারকিতে সীমাবদ্ধতার কথা স্বীকার বিইআরসির। হামের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ, জ্বর শ্বাসকষ্টে ভুগছে শিশু রোগী। উপসর্গ নিয়ে আরও 4 মৃত্যু। সিপ্যাপ ব্যবহারের পরিস্থিতির উন্নতির আশা মন্ত্রীর। অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশ 9 এপ্রিলের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। 98টি হুবহু উপস্থাপন, গণভোট সহ 16টি নতুন করে উপস্থাপনের সুপারিশ। প্রতারণার অভিযোগ বিরোধীদের। এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে রাজপথে নামছে 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ ও মিছিল সমাবেশের ঘোষণা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ফের রাজপথ। রেজাউল করিম রনি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। গত কয়েকদিন ধরে যে সংসদ চলছে, সংসদে তর্ক বিতর্ক হচ্ছে এবং হয়েছে, এবং ওয়াকআউটের ঘটনা ঘটেছে। বিএনপি বলছে যে জুলাই সনদকে তারা প্রতিটি ওয়ার্ড ধরে ধরে তারা বাস্তবায়ন করবেন। আবার এও বলছেন যেটি অন্তহীন প্রতারণার দলিল। গণভোটের রায় নিয়েও এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও বিএনপির কথা বলছেন। কিন্তু বিএনপির অবস্থানটা, আপনার কাছে কি মনে হচ্ছে যে গণভোটের রায় নিয়ে বিএনপির এই অবস্থানটা কেন, বা গণভোটের রায়ের বিপক্ষে কেন বিএনপি যাচ্ছে? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। আপনার প্রশ্নের মধ্যে ন্যারেটিভ আছে, আপনি হয়তো খেয়াল করেন নাই, ন্যারেটিভ ঢুকে গেছে। এই যে গণভোটের রায়ের বিরুদ্ধে বিএনপি যাচ্ছে, বিএনপি কোন গণভোটের রায়ের বিরুদ্ধে গেছে? এখানে জুলাই সনদ বড় না পার্লামেন্টের ম্যান্ডেট বড়, এটা নিয়ে একটা তর্ক হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে। এই তর্কটা হলো মা বড় না বউ বড় টাইপের তর্ক। সরি ফর মাই সিলি জোকস। হ্যাঁ, কেন? কারণ হইল এই জুলাই সনদের যে গণভোট, এটাকে বিরোধী দল জামাত এনসিপির যে জোট, তারা এটাকে ম্যান্ডেট বলতেছে, আর বিএনপি বলতেছে এটাকে জনসম্পৃক্ততা, জনমত যাচাই। বিএনপি ম্যান্ডেট বলতেছে এটা তো পলিটিক্যাল উইল, এবং এই পলিটিক্যাল উইলে টিপটিপ বৃষ্টিতে স্বাক্ষর করেছে বিএনপি, এবং সেই স্বাক্ষরের ক্ষেত্রে এখানে নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করা হয়েছে। এবং একটু পরেই হয়তো মনিরা শারমিন এটা নিয়ে আলোচনা করবে যে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, ন্যায়পাল নিয়োগ, এবং এখানে আমি পড়তেছি 21 নম্বর পৃষ্ঠা থেকে, এবং আরও অন্যান্য কমিশনের যে নিয়োগ, সেই নিয়োগগুলোর ক্ষেত্রে 7টি রাজনৈতিক দল ও জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে। দ্যাটস ওয়াই এই অধ্যাদেশগুলো বিএনপি কিন্তু সংসদে বা উঠাইতে চাচ্ছে না, বা উঠাবে না, বা বাতিল করে দিবে বলছে। এখন এটা নিয়ে রাজনীতি আছে, প্রতিবাদ আছে, হ্যাঁ, বিক্ষোভ আছে, আর রাস্তায় আন্দোলন হবে। কেন? এই বিএনপির পজিশনটা এবং অন্যান্য 7টি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং এখানে জুলাই সনদে বলা আছে কি, নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এটা এই যে সরকারের যে জুলাই সনদ ছিল অন্তর্বর্তীকালীন, সবাই যে স্বাক্ষর করেছে, এটার মধ্যে আছে। তার মানে বিএনপি এখানে ভুলটা কোথায় করলো? সে অ্যাকর্ডিং টু সনদ, অ্যাকর্ডিং টু তার যে অঙ্গীকার, সে জাতির সামনে যেভাবে স্বাক্ষর করেছে সেই অনুযায়ী তো যাচ্ছে, এখানেই তো যাচ্ছে। এবং এখন আপনারা প্রবলেমটা হচ্ছে কোথায়? প্রবলেমটা হচ্ছে আপনারা জুলাই সনদ বলতে বুঝতেছেন সরকার যে অধ্যাদেশ দিয়েছে, এটা একটা লিগ্যাল ডকুমেন্ট মনে করছেন। বিএনপি মনে করছে এটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট, এটা সমাধানটা পলিটিক্যালি হইতে হবে। এখন পলিটিক্যাল কমিটমেন্ট, পলিটিক্যাল সমাধানটা হইতে হবে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত
প্রতিনিধিত্বের মাধ্যমে। কারণ এই সমস্যাটা পলিটিক্যাল, ইটস নট লিগ্যাল, যেখানে আর্গুমেন্টের পার্থক্যটা হচ্ছে। কিন্তু আবার যে গণভোটের যে ম্যান্ডেট, গণভোটের ম্যান্ডেট, সরি শেষ করেন প্রশ্ন। গণভোটের যে 69% মানুষ ভোট দিল, তাহলে সেটার কি হবে? গণভোটে 69 না, 100% মানুষ যদি ভোট দেয়, গণভোটের এটা তো ম্যান্ডেট না। ম্যান্ডেট তো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে জনগণ সার্বভৌম কথাটা কেন বলি? জনগণ সার্বভৌম, পার্লামেন্ট সার্বভৌমই অর্থে। পার্লামেন্ট কেন সার্বভৌম? পার্লামেন্ট সার্বভৌম এটা লুই কান বানাইছে এই কারণে না। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় পার্লামেন্টের মাধ্যমে, পার্লামেন্টের প্রতিনিধির মাধ্যমে। দ্যাটস ওয়াই পার্লামেন্ট সভারেন, মানে জনগণ সভারেন। এখন আপনি মনে করতে, তার আর্গুমেন্টটা খুবই সূক্ষ্ম। আপনি মনে করতেছেন জনগণ সার্বভৌম মানে হলো জুলাই সনদে 57 আপনার 70% বা 73% লোক আপনার ভোট দিয়েছে, তাতে করে জনগণের একটা সার্বভৌমত্ব কায়েম হয়েছে। এতে জনসম্পৃক্ততা তৈরি হয়েছে জুলাই সনদের ব্যাপারে, আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু গণরায় যেটা, ম্যান্ডেট যেটা, সেটা পার্লামেন্টের 2/3 মেজরিটি যেটা দিচ্ছে সেইটা। কারণ সেটা হলো সমস্ত বিষয়ে আইন করার এখতিয়ার দিয়ে আপনি পার্লামেন্ট মেম্বার নির্বাচিত করেছেন। আর একটা মাত্র বিষয় জুলাই সনদ, একটা মাত্র বিষয়ে গণভোট মানে অনুষ্ঠিত হয়েছে। ফলে এখানে 100% হা ভোট আসে, তাতে কিছু আসে যায় না। এটা ম্যান্ডেট না, এটা জনসম্পৃক্ততা। বারবার বলতেছি, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ম্যান্ডেট হলো পার্লামেন্টকে ভোট দিয়ে জনগণ যেটা নির্বাচিত করে সেটা। সেখানে যদি আপনি 51% ভোটেও নির্বাচিত হন, তাহলে আপনি 100% জনগণের প্রতিনিধিত্ব করেন। এটাই পার্লামেন্টারি ডেমোক্রেসির সুবিধা বা অসুবিধা, যাই বলেন। সেই ক্রিটিক আপনি ডেমোক্রেসির পদ্ধতির ক্রিটিক করতে পারেন, বাট এইভাবেই ডেমোক্রেসি ফাংশন করে। এখন প্রবলেম হলো, তাহলে আপনার প্রশ্নে সরাসরি আসি, এখানে মা বড় না বউ বড় উদাহরণটা যে দিলাম কেন, সেটা হলো এই যে আবেগটা, বিরোধী দল মনে করতেছে জুলাই সনদের এই যে 69% ভোট, এইটা একটা ম্যান্ডেট। এই ম্যান্ডেটটাকে বড় করে দেখতে হবে। হ্যাঁ, কারণ আপনার ভোট পার্লামেন্টের মানে জাতীয় নির্বাচনে ভোটের অনুপাত আরো কম হয়েছে। ভোটই সেখানে 60%-র কাছাকাছি পড়ছে, 60%-র উপরে পড়ে নেই ভোট। আর সেখানে তো এখানে 70-এর উপর ভোট। তার মানে এটাকে ধরে আগানো সুবিধা তার রাজনীতির জন্য, এই জন্য এটা নিয়ে আসা হয়েছে। কিন্তু যে কোনো অধ্যাদেশ, যে কোনো এগুলো হলো খণ্ডকালীন আইন। অধ্যাদেশ মানে কি? খণ্ডকালীন আইন। আর একটা পার্লামেন্ট জনগণ নির্বাচিত করে 5 বছরের সমস্ত বিষয়ের উপর আইন করার এখতিয়ার দেওয়া। শুধুমাত্র পার্লামেন্ট যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন করে, সেইটা কোর্ট চ্যালেঞ্জ করবে। সেই জন্য কোর্ট আবার জনগণের আশ্রয়, চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য রাখা হয়েছে, মানে ইন্ডিপেন্ডেন্ট কোর্ট যদি হয় সেটা। তারপর সেই দিক থেকে পার্লামেন্ট সার্বভৌম। সংবিধানের মৌলিক স্ট্রাকচার এগুলোর সাথে সাংঘর্ষিক হয় না, এরকম যে কোনো আইন পার্লামেন্ট করতে পারে। সর্ববিষয়ে আইন করার এখতিয়ার দিয়ে পার্লামেন্টকে গঠন করা হয়েছে। ফলে এখন একটা হঠাৎ সাময়িক, অন্তর্বর্তীকালীন, খণ্ডকালীন একটা অধ্যাদেশ বা একাধিক অধ্যাদেশ, হ্যাঁ, বা শতাধিক অধ্যাদেশ বা একটা গণভোট, এইটাকে এত গুরুত্বপূর্ণ, এইটাই প্রধান, এটাকে বেজ মনে করা বউয়ের গুরুত্ব। এবং এই বউ যখন মা হবে, তখন বুঝবে আসলে মাই গুরুত্বপূর্ণ। মা কোনটা? মা হইল আপনার সংবিধান একমাত্র স্থগিত হয়, রহিত হয় কখন? যখন জরুরি অবস্থা জারি হয়। এটা 111-এর সময় হয়েছিল, মোস্তাকের সময় হয়েছিল। জিয়াউর রহমান সাহেবও কিন্তু সংবিধান স্থগিত করে নাই, মনে রাখতে হবে। এরশাদ সাহেব সংবিধান স্থগিত করে নাই, মনে রাখতে হবে। ফলে সংবিধান ওগুলো স্বৈরশাসন, আপনার এরশাদের সময় স্বৈরশাসন ছিল, গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু সংবিধান কিন্তু স্থগিত করে নাই। তার মধ্যে করে সংশোধনী আনছে, সংশোধন করেছে। তার মানে সাংবিধানিক ধারাবাহিকতা, এটাকে বলে অরিজিনালিজম বলে একটা ব্যাপার থাকে, যেটাকে আপনার এই যেটা 72 সংবিধানের ত্রুটি আছে, 72 সংবিধানের ক্রিটিক আমার ভাসানি পরের দিন থেকে শুরু করছে। কিন্তু সংবিধানের যেই জনগণের যেটা অর্জন, মানে একটা জাতিরাষ্ট্র, যেটা 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জাতিরাষ্ট্রের যে অর্জন, সে অর্জনের স্বীকৃতি হিসাবে, হ্যাঁ, আপনার স্বাধীনতার ঘোষণাপত্র যেটা 17 এপ্রিল শেষ করে ফেলি, সেই স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ ভিত্তিক সমাজের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে তারপরে আপনার সংবিধান, এই সংবিধানটা পরিবর্তন হবে। এটা সংবিধানের ধারাবাহিকতা। কিন্তু সংবিধান পরিবর্তন হবে কিভাবে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মাস্ট বি কনস্টিটিউশনাল। যখন কনস্টিটিউশনাল মানে আপনার অ্যামেন্ড বা সংশোধনী, এইটা কনস্টিটিউশনাল আদবের বাইরে গিয়ে হয়, তার পরিণত হয় হাসিনার মতো। যেমন হাসিনা ৫৫ সংশোধনী করছিল না, এই সংশোধনী কোর্ট এখন কি বলছে? কোর্ট বলছে এটা অসাংবিধানিক সংশোধনী। তার মানে আপনি সংবিধান সংশোধন বিযোজন যাই করেন, সেটারও একটা সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। ফলে বিএনপি এই ক্ষেত্রে এই যে সাংবিধানিক জনগণের যে অর্জন, জাতিরাষ্ট্রের যে অর্জন, এই ফাউন্ডেশনটা প্রোটেক্ট করবে। অ্যাট দ্য সেম টাইম আর গণ অভ্যুত্থান এবং মুক্তির যে আকাঙ্ক্ষা, এই দুইটাকে একটা লেজিট
বৈধ পদ্ধতিতে কিভাবে বাস্তবায়ন করবে সেই স্ট্রাগল করতেছে। প্রক্রিয়াটাও বৈধ হইতে হবে, গণতান্ত্রিক হইতে হবে। জি। অগণতান্ত্রিক ভাবে, রেজাল্ট করে অসাংবিধানিক ভাবে, রনি, শেষ করে দিই, অসাংবিধানিক ভাবে সংবিধান সংশোধন এইটা পুরা জাতীয় রাজনীতির চরিত্রকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করে। জি। দ্যাটস ওয়াই ন্যারেটিভ হইল বিএনপি জুলাই বিরোধী, বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি সংবিধান বিরোধী, এই হইল রাজনীতি। জি, আপনার কাছে আবার আসবো। মনিরা শারমিন, রেজাল্ট করিম রনি অনেক কথা বলেছেন, তার মূল কথা যেটি হচ্ছে যে বিএনপি আসলে জুলাই সনদ মেনেই এগোচ্ছে, আর যেটি গণভোটের রায়ের কথা বললাম সেটিকে তিনি ম্যান্ডেট বলতে চান না, এটি একটি জনসম্পৃক্ততার কথা বলেছেন। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক রনি ভাইকে শুভেচ্ছা। রনি ভাই আসলে যেই কথাগুলো বললেন, আমার ধারণা আসলে উনি ইন দ্য ডিপ অফ হিজ হার্ট উনি এটা বিশ্বাস করেন না। মানে উনি তো ন্যারেটিভ বিল্ড করতেছে এখানে প্রচুর গোজামিল এখানে উনি দিছেন, প্রচুর গোজামিল দিছে। এই জন্য প্রশ্নের মধ্যে প্রথমে আপনার ন্যারেটিভ করছে। এখন ফ্যাক্ট আর ন্যারেটিভের মধ্যে তো পার্থক্যটা উনি জানেন, কিন্তু উনি এখন বুঝবেন না, কারণ এখন বুঝলে ওনার রাজনীতিটা অসুবিধা হয়ে যাবে। শোনেন, এখন ঘটনা হচ্ছে, আপনার কি কোনো রাজনীতি আছে নাকি? ভাই তো সবচেয়ে বড় রাজনীতিবিদ, কি বলেন? রাজনীতি আছে, দল নেই। হ্যাঁ, কি বলেন ভাই, দল নেই? সব দল আছে, আমার এখন কোন দল নাই, রাজনীতি আছে, এটা খুব ভালো ভাই কথা আমি বলছেন। আমি জি, okay. আমি হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে যে দল নাই, এটার সাথে আমি একমত হতে পারলাম না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে ভাই প্রথম যে গোজামিলটা দিচ্ছেন সেটা হচ্ছে যে এই যে পার্লামেন্ট সভরেন, হ্যাঁ দেখেন, পার্লামেন্টে যেই এমপিরা, আমি খুব সহজভাবে বলি, পার্লামেন্টে যে এমপিদের হচ্ছে জনগণ ভোট দিয়ে পাঠালো, পার্লামেন্টে গিয়ে তারা আইন প্রণয়ন করবে। তার মানে জনগণের হয়ে তারা পরোক্ষভাবে তাদের এখানে প্রতিনিধিত্ব করছে, পরোক্ষভাবে জনগণের কথাগুলো তারা বলবার চেষ্টা করছে, ডিবেট করছে। কিন্তু দেখেন, যেখানে গণভোটে সরাসরি এই জুলাই সনদ বাস্তবায়নের কথা এবং এই যে 4টি প্রশ্নে আমরা সবাই ভোট দিলাম, আমরা দেখলাম, এবং যেটা পড়তে ভাইদের 3 ঘন্টা বা 4 ঘন্টার মতো সময় লাগে, যেটা আসলে আমাদের এত সময় লাগে না, সেই বিষয়টা জনগণ সরাসরি বলল প্রত্যক্ষভাবে, যেটা পার্লামেন্টটা পরোক্ষ জনগণের প্রতিনিধিত্ব করছে, এবং গণভোটটা হচ্ছে প্রত্যক্ষভাবে জনগণ বলল যে হ্যাঁ আমি এই সংস্কারগুলো চাই। সেইটা যখন অস্বীকার করে তখন আসলে এর থেকে বড় গোজামিল আর হয় না। দেখেন, এই যে 70% মানুষ ভোট দিল, সেটা হচ্ছে সংখ্যা যদি বলি 7.5 কোটি মানুষ। 7.5 কোটি মানুষ যখন আসলে এইটার পক্ষে ভোট দিল, তখন আপনি সেটা মানছেন না। আবার আপনি বলছেন যে 51% মানুষ যাদের ভোটে আসলে একটা সরকার গঠন করলো, এবং এই সরকার আবার এই গণভোটের পক্ষে, যেই গণভোট নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে, জুলাই সনদের ব্যাপারে এখন নানান ধরনের প্রশ্ন তোলা হচ্ছে। এখন আমাদের পার্লামেন্টারি সরকারি যে দল, ট্রেজারি বেঞ্চ থেকে শুরু করে সবাইকে আমরা দেখছি তারা ডিমেনশিয়ায় ভুগতেছে, তাদের কিচ্ছু মনে নাই, তাদের 3 মাস আগের ঘটনা তাদের মনে নাই, 3 মাস আগে তারা কি বলছে এটা তারা ভুলে গেছে। খুবই অদ্ভুত ব্যাপার। এবং জামাতের সাথে তারা ভুলে গেছে সবাই, মানে একলা ভুলে নাই, কিন্তু সবাই ভুলে গেছে। সুতরাং এখানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও তো এই হ্যাঁ ভোটের পক্ষে উনি ক্যাম্পেইন করেছেন। প্রত্যেকটা মন্ত্রী এখন যারা আছেন তারা আসলে এই ক্যাম্পেইনটা করেছেন, কিন্তু এখন তারা সেটা স্বীকার করবেন না, এবং নানান ধরনের সাংবিধানিক যুক্তিতর্কের মাধ্যমে অসাংবিধানিক অনেক কিছু তারা এখন প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এখন দেখেন, ভাই একটা কথা বললেন যে বউ আর মায়ের আনছে, মানে বিষয়টা সম্পর্কটা এনেছেন এখানে। এখন দেখেন, আমার তো মনে হয় যে গণভোটের মাধ্যমে যখন জনগণ রায় দিল, এবং এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং এই নিম্নলিখিত এই প্রশ্নগুলো আপনি সমর্থন করেন কিনা, এখানে হ্যাঁর মাধ্যমে 70% মানুষ জুলাই সনদ বাস্তবায়ন আদেশটাকেও রেটিফাই করেছে। সুতরাং এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা আপনারা স্বীকার করবেন না। আপনারা কি বলবেন যে আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আমরা স্বীকার করি না, কিন্তু আমরা আবার মানে এখন যে নির্বাচন হয়েছে এগুলো নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, নির্বাচন আপনারা সমর্থন করেন। কিন্তু আমরা যখন বলি যে সাংবিধানিকভাবে সংসদ ভেঙে দেওয়া হয় নাই, তারপরে একটা প্রধানমন্ত্রী একটা দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে গেছে, একটা সরকারের পতন হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে এটা এক্সট্রা কনস্টিটিউশনাল, এটা সুপ্রা কনস্টিটিউশনাল সময়ের মধ্যে আমরা আছি। সুতরাং ইউনিক অনেক কাজ আমাদের করতে হচ্ছে। সুতরাং আমাদের সংবিধানটা এখন আর বহাল নাই। সেই জায়গা থেকে অনেক ইউনিক কাজ এবং অন্তর্বর্তীকালীন সরকারের এখন বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই প্রশ্ন তোলা উচিত, কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানের মধ্যে নাই, বিকজ এটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট। সবাই মিলে আমরা একসাথে বসে বলছি যে হ্যাঁ, ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়া হলো, এখন আপনি এখানে আপনি সরকারটা চালান। সুতরাং এই যে পলিটিক্যাল কমিটমেন্ট
গণভোটের বাইরে গিয়ে আসলে এই সাংবিধানিক এই ফাঁকফোকরের মধ্যে এখন আমাদের ঢোকানো হচ্ছে, এবং এই গণভোটের মতো একটা রাজনৈতিক প্রশ্নকে এই বিএনপি সরকার তারা আদালতে নিয়ে গেছে, এবং এই রিট যারা করেছে তারাও তাদের দলীয় আইনজীবী, জাতীয়তাবাদী ফোরামের আইনজীবী, এভাবে করে আসলে রাজনৈতিক প্রশ্নকে আদালতে নিয়ে গেলে কি হয়, এইটার কিন্তু আমরা দেখেছি হাসিনা আমলে কি হয়েছে, এবং সেটা সবচেয়ে বড় অসুবিধার জায়গায় পড়েছে। 17 বছর এই ক্ষমতার বাইরে ছিল বিএনপি। সুতরাং বিএনপি আমার মনে হয় যে তারা অতীত ভুলে যাচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে জনগণের উপরে ভর করে তারা এখন ক্ষমতায় এসেছে, সেই জনগণের 70% যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে তারা এখন বলছে যে এটা জনসমর্থন। এটা তো ভুয়া কথা। রেজাউল করিম রনি যেটা বললেন, এবং সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে, জুলাই জাতীয় সনদের শেষের দিকে যেটা বলা হয়েছে যে এই যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, যদি এটি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণ যদি ম্যান্ডেট দেয়, সেটি কেন জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন যে আদেশটা সেখানে থাকলো না কেন? দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি, আমার কথা হচ্ছে যে যদি এই যে ধরেন চারটা প্রশ্ন ছিল, এখন আপনি মনে করেন জনগণের কাছে তো আমরা গেছি, মানে এইটা জনগণের কাছে কেন যাওয়া লাগলো? কারণ রাজনৈতিক দলগুলোর মিলে একমত হতে পারছিল না, বা এটা আসলে মানে কোন ফোরামে কথা বললে এটা জাস্টিফাইড হবে, বা কিভাবে এটার আইনি ভিত্তি দেওয়া হবে, বা এটা পরবর্তীতে চ্যালেঞ্জ করা হবে কিনা, এই ধরনের প্রশ্নগুলোই তো ঐকমত্য কমিশনে আমাদের উঠছিল। সুতরাং সেই একটা দ্য ভেরি মোমেন্ট সবাই মিলে আমরা ডিসাইড করলাম, এবং এটা প্রস্তাবটা কিন্তু, এই ক্রেডিটটা কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই নেন, যে উনি কিন্তু প্রস্তাবটা করেছিলেন, গণভোটের প্রস্তাব উনি করেছিলেন। সুতরাং তখন কথা ছিল যে এই গণভোট তো আমাদের সংবিধানে নাই, তখন উনি বলছেন না, গণভোটের এই বিধান আমাদের সংবিধানে থাকা লাগবে না, তো জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না এটা তো কোথাও বলা নাই, সুতরাং আমরা এটা করতে পারি। এবং পরবর্তীতে উনি বারবার করে বলেছেন যে গণভোটের যে রায় জনগণ দেবে, সেটা হ্যাঁ হোক বা না হোক, যদি হ্যাঁ হয় তাহলে এই জুলাই সনদ বাস্তবায়ন, এই আদেশটা এবং এটার আইনি ভিত্তি যখন আমরা চাইলাম, এরপরে যে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যারা আসলে নির্বাচিত হবে জনগণের ভোটে, তারা এটা পালনে বাধ্য থাকবে, প্রত্যেক এমপি এটা পালনে বাধ্য থাকবে, ইট হ্যাজ বিন ডকুমেন্টেড। সো এই কথা উনি বলার পরে আজকে উনি বলছেন যে এটা সংবিধানে নাই, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা কি, গণভোটের অধ্যাদেশের বৈধতা কি, এবং এটা বাতিল করছে। এই যে 11টি অধ্যাদেশ বাতিল হচ্ছে, সেটার মধ্যে এটা একটা। সুতরাং এই যে গোজামিলের যে রাজনীতি করছে, ভাই তো ওই বউ আর মায়ের কথা বললেন, আমি এখন বলি যে যখন এই ঘটনাটা এমন হলো যে যেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা হলো, এই রাজনৈতিক দলগুলো তারা হচ্ছে একমত হলেন, এবং তার প্রেক্ষিতে একটা নির্বাচন হলো। সুতরাং এখন এসে এটা অবস্থাটা এমন যে মানে ছেলে বাপকে প্রশ্ন করতেছে যে তুমি কে, মানে যে ছেলে, মানে ধরেন যে সরকারটা গঠন হয়েছে, এটা যদি আমরা ছেলে ধরি এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা যদি বাপ ধরি, তাহলে ছেলে প্রশ্ন করতেছে এখন সরকার গঠন করে, কারণ তার 2/3 মেজরিটি আছে। এখন সে প্রশ্ন করতেছে যে বাপকে প্রশ্ন করতেছে তুমি কে, তোমাকে তো চিনি না, তুমি অবৈধ। এখন যদি এই অবস্থা হয়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন আমরা চেয়েছি, দেখেন আমার মনে হয় কি যে বিএনপি যে তাল বাহানাটা করতেছে, এটা কেন করতেছে আমি বলি। জুলাই সনদ ওনারা বলছে না অক্ষরে অক্ষরে পালন করবে, ওনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, ওনারা জুলাই সনদ ওনাদের মতো করে বাস্তবায়ন করবে, এবং ওনাদের মতো করে বলতে ওনারা বলেন 31 দফার কথা। কিন্তু দেখেন, এই যে সংবিধান সংস্কার পরিষদে ওনারা শপথ নিলেন না, 31 দফার 1 নম্বর দফা কি বলেন তো? 31 দফার 1 নম্বর দফা আমি আপনাকে যদি একেবারে কোট অ্যান্ড কোট পড়ে শোনাই, সেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন, বিগত 1 দশকের অধিক কালব্যাপী আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করিয়া রাখার হীন উদ্দেশ্যে অনেক অযৌক্তিক এবং মৌলিক সাংবিধানিক সংশোধনী আনয়ন করিয়াছে। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করিয়া সকল বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন সমূহ পর্যালোচনা করিয়া এইসব রহিত অথবা সংশোধন করা হইবে, এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হইবে। এটা আমি বলছি বিএনপির 31 দফার 1 নম্বর দফা। তার মানে তারা তাদের নিজেদের 31 দফাও এখন অস্বীকার করছে। রেজাউল করিম রনি, যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে আপনারা গণভোটের প্রস্তাব আপনারাই দিলেন ঐকমত্য কমিশনে, এবং একই সঙ্গে গণভোটের পক্ষে প্রচারণাও চালানো হলো, এখন আবার বলছেন যে এটি সংবিধানে নাই, এটি মানা যাবে না, এটাকে গোজামিলের রাজনীতি বলছেন, এবং 31 দফার যে প্রসঙ্গটা আসলেন সেটাও আপনারা এখন আর মানছেন। দেখেন, আমি প্রথমে একটা জিনিস করি, যখন আর্গুমেন্ট করতে হয় তখন ভ্যালু জাজ করতে হয় না। যেমন মনিরা শারমিন আমার সাথে দ্বিমত করতে গিয়ে প্রথমে বললো কি আমার মনে একটা, আমার মুখে আর একটা। আমার ধারণা মনিরা শারমিন আর যাই হোক মনোবিজ্ঞানী না, রাজনীতি করে, সংগঠন করছে, ঠিক আছে, মনোবিজ্ঞানী না। আমি কি বলবো যে উনি মুখে যেটা বলছে মনে অন্যটা লালন করে? হ্যাঁ, আমি তো এটা বলবো না। এইটা পার্সোনালি অ্যাটাক করা হয়, এইভাবে তর্ক একটা আদব আছে।
মুনিরা শারমিন যেটা বললো এটা ন্যারেটিভ, আমি ফ্যাক্ট ভিত্তিক আলাপ করি, একটা একটা করে যাই। যেমন ধরেন এখানে যেটা দিয়ে শেষ করলো, আমি আদেশ, জুলাই সনদের আদেশ এবং জুলাই সনদের একটা আদেশ, যে কোনো আদেশ যেটা জারি করা হয়, আদেশ মানেই হলো মানে বা এটাকে অধ্যাদেশ আদেশ যাই বলেন, যখন রাষ্ট্রপতির বা নির্বাহী আদেশ এটা জারি করা হয় পার্লামেন্টের বাইরে, সেইটা বাই নেচার খণ্ডকালীন আইন, সেটা ফর ইভার না। ফলে জুলাই সনদ হোক বা এই যে আরও যে 133টা বিষয়ক যে অধ্যাদেশ বা আদেশ, এগুলো কোনোটাই পার্লামেন্ট মানতে বাধ্য না। ওনারা ওনারা তো গণতান্ত্রিক রাজনীতি করে না, এরা তো একটা ইডিওসেন্ট্রিক মতাদর্শপন্থী RSS বিজেপি মার্কা রাজনীতি করে। গণতন্ত্রটা তাদের মুখের বুলি মাত্র। গণতান্ত্রিক রাজনীতি করতে হলে গণতান্ত্রিক ডেকোরাম মানতে হয়, গণতান্ত্রিক আদব মাইনা রাজনীতি করতে হয়। সেটা বাইরের আলোচনা তো যেরকম নাই, সংসদও সেরকম দেখা যাচ্ছে না, প্রত্যেকটা জায়গায় মিথ্যা কথা। বিএনপি গণভোটের হ্যাঁ বলেছে, গণভোট চেয়েছে, গণভোট প্রস্তাব করেছে কোন জুলাই সনদের উপরে? এইটার উপরে, এইগুলাই জুলাই সনদের উপরে, এবং এইটাই বিএনপি অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে। এবং এইটার আলোকেই বিএনপি যে ইস্তেহার প্রণয়ন করেছে, এই দুইটার মধ্যে সামঞ্জস্য দেখাইতে পারলে কথা বলা ছেড়ে দিব। এটার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, এটা বিএনপি মানুষ এই ইস্তেহার দেখে ভোট দিছে। হ্যাঁ, তার মানে এবার ন্যারেটিভ কি? ন্যারেটিভ হলো আপনারা যে কনস্পিরেসির অংশ ছিলেন, এখানে ডিপ স্টেটের একটা অ্যাক্টিভ ভূমিকা ছিল। এটা নাহিদ ইসলাম বলেছে একাধিকবার, তারপরে আসিফ ভুইয়া বলেছে একাধিকবার। হ্যাঁ, এই ডিপ স্টেটের ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা এই যেটা রাজনৈতিক দলগুলোর সাথে শো করছে যেটা, আর অধ্যাদেশ যেটা জারি করছে সেইটার মধ্যে একটা গোজামিল করছে। এইবার আবার নির্বাচনের গণভোটের ব্যালট পেপারে যে প্রশ্ন, সেই প্রশ্নে সালাউদ্দিন ভাই যেভাবে বলছে যে গণভোট হবে এই জুলাই সনদের হবে, এবার প্রশ্নে তো আমি তো আগে তো প্রশ্ন, নির্বাচনের আগে আপনি গণভোটের প্রশ্ন দেখছেন? কেউ দেখছে? নির্বাচনের সময় যায় দেখে এরকম গোজামিল মার্কা প্রশ্ন, যে প্রশ্নের বৈধতা নিয়ে অবশ্যই প্রশ্ন করা যাবে। এই প্রশ্ন একটা প্রতারণা, জুলাই অধ্যাদেশ একটা প্রতারণা, কিন্তু যে কমিটমেন্ট জাতির সামনে, জনগণের সামনে, সারা পৃথিবীর সামনে করছে, এইটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এবং এইটার উপর ভোটের আহ্বান জানাইছে, এইটাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলে। কিন্তু তারা এই যে ইউনূস সরকারের সময় যে ডিপ স্টেটের যে ষড়যন্ত্রের অংশ ছিল, সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা যেটা বাস্তবায়ন করতে চায় সেটা হলো ওই অগণতান্ত্রিক, অসাংবিধানিক একটা নিজেদের রাজনৈতিক হিস্সা আদায় করার জন্য তারা গোটা রাষ্ট্র কাঠামোকে এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায় যাতে তাদের রাজনৈতিক মতাদর্শ কায়েম করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্রকে দীর্ঘমেয়াদে, আগামীতে, ভবিষ্যতে অকেজোভাবে কাজে লাগানো যায়। দ্যাটস ওয়াই তারা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক সংস্কারের বিরুদ্ধে। তারা শুধু সেই সংস্কারটাই করতে চায় ইন দ্য নেম অফ জুলাই চেতনা বিক্রি করে, হাসিনা যে 71 চেতনা বিক্রি করে রাজনীতি করছে, একটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক, একটা ভুইফোর এবং অ্যানার্কিস্ট রাষ্ট্র তারা করতে চায়, যেটা 16-17 বছর মাস আমরা দেখছি। ফলে এখানে একটা স্থিতিশীলতার জন্য, এবং যে কোনো সাংবিধানিক সংস্কার মানে কি, গোটা জাতির রাজনৈতিক চরিত্রের উপর এটা প্রভাব ফেলে, এটা কোনো ছেলে খেলা না। এটা আপনি কোনো নির্বাহী আদেশে, কোনো অধ্যাদেশের মাধ্যমে এটা করতে পারেন না। এটার সাথে প্রত্যক্ষভাবে জনগণের অংশগ্রহণ থাকতে হবে। প্রত্যক্ষভাবে অংশগ্রহণ কোনো গণভোট দেওয়া হয় না। হয় আপনাকে আলাদা সাংবিধানিক নির্বাচন করতে হবে, গণপরিষদ নির্বাচন করতে হবে, অথবা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে করতে হবে। এই যে 31 দফা পয়রা শুনাইলো, সুন্দর পয়রা শুনাইছে সত্য, কিন্তু বয়ানটা দিছে, ন্যারেটিভটা দিছে মিথ্যা। 31 দফায় বলা হয়েছে বিএনপি সংবিধান সংস্কার করবে, এখন কি বলছে? করবে না, না করছে। একটা বার যদি প্রমাণ দিতে পারেন বিএনপির একটা নেতা বলছে সংবিধান সংস্কার করবে না, সংস্কার পরিষদের শপথ নিলে কি অসুবিধা ছিল? অবৈধ সংস্কার পরিষদের শপথ নেওয়াটা। আপনার এটা এখানে তাহলে সালাউদ্দিন ভাই বলছে না, আগে বলছে তো যে কোনটা বলছে, কেন উনি বলছে না? এটা আপনি ভিডিও দেখেন নাই? আমি ভিডিও দেখে আসছি তো, উনি বলছে না, না কাটপিস না, উনি বলছে তো 30 সেকেন্ডের কাটপিস দেখে আসছি আমি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কিন্তু দুইটা শপথ নেওয়ার কথা ছিল, তখন উনি ঘুমাইছিল না? জুলাই সনদ বলছে না যে এমপিরা আপনারা আদেশ নিয়ে আসেন, জুলাই সনদ আদেশ, এমপিরা তো প্রথমে শপথ নিবে, এবং এখানে সালাউদ্দিন ভাই তো নিজেও বলছে যে এটা তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এটা তো আমরা ঐকমত্য কমিশনে আই ওয়াজ দেয়ার, আমরা আলোচনা সাপেক্ষে এটা বলতেছি, এবং এটা ওনারা সবাই মেনেও নিছিল। তাহলে কেন এখন অস্বীকার করছে? এই যে মেনে নিছে তো না, এইটা মেনে নাই তো, শপথ তো দুইটা হবে, এটা তো মেনে নিছিল। ওনা তো মেনে নিছিল, তার মেনে নিল কেন? মেনে নিছিল, একবারও মানা মেনে নিছিল। না, এটা ভিডিও আছে, আপনি সার্চ করে দেখেন। আমি সার্চ করে আজকে দেখে আসছি ভিডিও। আমি আপনাকে আমি এখনি 2 ঘন্টা আগে দেখে আসছি ভাই, আমি এখনি দেখাইতেছি। আরে ভাই, আমি 2 ঘন্টা আগে ভিডিওটা দেখে আসছি। না ভাই, আপনি দেখেন নাই, আপনি যতটুকু দেখার ততটুকু দেখছেন আর কি। আপনারা যতটুকু দরকার অতটুকু ছাড়েন, তাহলে কি করব? এখন শুনেন, আপনি সালাউদ্দিন আমি আপনাকে বলি, এই যে বিএনপি অবশ্যই সংবিধান সংস্কার করবে, কিন্তু সেটা কিভাবে করবে? কনস্টিটিউশনাল ওয়েতে করবে,
সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে করবে, অরিজিনালিটি রক্ষা করে করবে, লেজিট বৈধ উপায়ে করবে, কোনো অবৈধ অধ্যাদেশ নির্বাহী ক্ষমতার মধ্য দিয়ে জনগণের পাওয়ারকে আন্ডারমাইন করে বিএনপিটা করবে না। কেননা বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। হ্যাঁ, এটা সে করতে পারে না, কিন্তু যারা অ্যানার্কিস্ট, হ্যাঁ, তারা এটা করতে পারে। তারা তাদের জনগণকে তারা মনে করে জাস্ট একটা মেটাফোর, মুখের কথা। জনগণের এই যে জনগণ সভারেন কথাটা যে বলি আমরা, জনগণ সভারেন, এই সভারেনটি লিগ্যাল এন্টিটি পায় কোথায়? পার্লামেন্টে যায়। এই জুলাই সনদের এই গণভোট যদি 100% হইতো, এটা বৈধতা, এইটা ম্যান্ডেট না। কেন ম্যান্ডেট না? জনগণের পলিটিক্যাল উইল যেটা, সেই পলিটিক্যাল উইলকে আপনি রেডিমেড পলিটিক্যাল উইল, মানে আপনি ভোট দিলেন একটা মার্কায়, হ্যাঁ, ভোট দেওয়ার সাথে সাথে এটা লিগ্যাল এন্টিটি হয় না, এটা আপনার পলিটিক্যাল এন্টিটি। আপনার পলিটিক্যাল রাইট কায়েম করলেন আপনি ভোট দিয়ে। এটা লিগ্যাল হয় যখন পার্লামেন্টে এটা অ্যাকনোলেজ হয়। ফলে আমি এখানে বলি, এই যে জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস, এইটা কোনো লিগ্যাল স্ট্যাটাস না জনগণের, এটা হলো তার পলিটিক্যাল স্ট্যাটাস। এই সার্বভৌম ক্ষমতার উৎসটা লিগ্যালিটি পায় থ্রু দ্য পার্লামেন্ট, যেই পার্লামেন্টকে তারা আন্ডারমাইন করে, বিকজ অফ তারা লিগ্যালিটিকে আন্ডারমাইন করে। এবং যখন আপনি জনগণ, এটা সাংবিধানিক সকল ক্ষমতার উৎস, এটা ব্যাখ্যা তো আমি দিচ্ছি। ক্ষমতার উৎস সাংবিধানিক, পলিটিক্যাল ক্ষমতা। এই পলিটিক্যাল ক্ষমতা দিয়ে কি আপনি কি এনার্জি করবেন? তাহলে মব করতে হবে আপনার পলিটিক্যাল ক্ষমতার মধ্যে বইরা থাকলে। এবং শেষ করি, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পলিটিক্যাল ক্ষমতাটা মব থেকে আইনে পরিণত হবে কখন? থ্রু দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট অ্যাক্টিভ হইলে। এই জায়গায় হইল জামাতের মতো ইডিওসেন্ট্রিক আলট্রাফেসিড পার্টির সাথে বিএনপির মতো লিবারেল ডেমোক্রেটিক পার্টির ফাইট। এই ফাইটটার ইডিওলজিক্যাল জায়গাটা বুঝতে হবে, এটা চিন্তার মতাদর্শী পার্থক্যটা বুঝতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে এইখানে যে মিথ্যা ন্যারেটিভ গুলো আমার ছোট বোন মনিরা শারমিন দিল, এইটা আমি জনগণকে বিচার করার দায়িত্ব দিলাম। আমি এত বুঝি না, কিন্তু আমি সাদা কাণ্ড জ্ঞানে যেটা বুঝলাম সেটা হলো, এখানে বিএনপি একবারও বলে নাই তারা সংবিধান সংশোধন করবে না, কিন্তু সেটা করবে সংবিধান পরিষদ করেই করবে। সেই সংবিধান পরিষদ কোথায় কিভাবে করবে? জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট মেম্বারদের মধ্যে থেকে করা হবে। এবং সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই, সে কিন্তু বলেছেন যে প্রয়োজনে বাইরের লোকদের নেওয়া হবে, বিরোধী দল থেকে নেওয়া হবে, বিশেষজ্ঞদের নিয়ে আমরা এটা করব। এটা এর আগের পার্লামেন্ট, এর আগের সেশনে পার্লামেন্টের বক্তব্য উনি বলেছেন, আমি নিজে শুনেছি। ফলে এইখানে এই যে ঢালাও মিথ্যাচার করতে হবে, হ্যাঁ, এই সত্য বিবৃতি উল্লেখ করে, সত্য কোটেশন উল্লেখ করে মিথ্যা ন্যারেটিভ জনগণ করতে হবে। আপনার কাছে আবার আসবো মনিরা শারমিন, যেটি রেজাল্ট করেন রনি, আপনি অনেক সময় নিয়েছেন, সেটা হচ্ছে যে জুলাই চেতনা বিক্রি করে অগণতান্ত্রিক এবং অ্যানার্কি রাষ্ট্রে একটা নৈরাজ্য তৈরির চেষ্টা চলছে। এবং আজকে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীরও অভিযোগ করেছেন যে একটি গোষ্ঠী জাতীয় সংসদ সহ বিভিন্ন জায়গায় নিজের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখেন ভাই, চিৎকার করে জোর করে, মানে জোর দিয়ে আপনি যত বলেন একটা কথা, কিন্তু যদি সেই কথাটা মিথ্যা হয়, সেটা কি লোকে বিশ্বাস করবে? একটা ভুয়া কথা আপনি বলতেছেন খুব জোর দিয়ে চিৎকার করে, তাহলে হয় না। দেখেন, মানে আমার দুঃখ লাগে যে যেই রনি ভাই যেই বিএনপির পক্ষেই এত সাফাই গাচ্ছেন, বিএনপির পক্ষে না, আমি গণতন্ত্রের পক্ষে সাফাই গাচ্ছি। আচ্ছা সরি ভাই, সরি, আমরা বাংলাদেশের পক্ষে সাফাই গাচ্ছি। সরি ভাই, সরি, আমরা তো নিরপেক্ষভাবে শুধু জামাতের পক্ষে সাফাই গেল নিরপেক্ষ। ভাই আমি তো জামাত করি না, আপনার মনে হয় এখানে আসলে জামাতের সাথে কেউ থাকলে আপনার মনে হয় ভালোই হতো। কারণ আপনি জামাত করেন না, কিন্তু আপনার পজিশন একটা পজিশন জামাতের চেয়ে আলাদা, এটা প্রমাণ করেন। না না, যা বললেন এগুলো জামাতের চেয়ে আলাদা। এই আলাপ আলাদা অবশ্যই আলাদা, কারণ জামাতের সাথে যে আমাদের মানে আমার আসলে এতক্ষণ যে আলাপ করলেন, এতক্ষণ যে পজিশন নিলেন, তার সাথে একটা জামাতের বিরোধ আছে দেখেন। এইটা কি বলেন? আমার পজিশনকে আমি বলবো না, আপনি এখন জামাতের পজিশন, আমার পজিশন হলো বিএনপি দেখেন, আমি গণভোটের বিরুদ্ধে ছোট থেকে। আপনি আমাকে অ্যাড্রেস করেন। সেখানে সালাউদ্দিন সাহেব গণভোট প্রস্তাব করেছে, আপনি তো মনিরা শারমিনকে বলতে দেন, তো সমস্যা ভাই। বলেন আপনি যদি এরকম করেন তাহলে সমস্যা ভাই, মাথা ঠান্ডা করেন। শুনুন, আমার মাথা ঠান্ডাই আছে, আপনারা মিথ্যা কথা বলেন না, দয়া করে জাতির সামনে প্রতারণা করেন না ভাই, অন্যকে প্রতারকের অভিযুক্ত কইরা। আপনারা স্পষ্টভাবে বলেন, ডকুমেন্ট নিয়ে কথা বলেন, ফ্যাক্ট ধরে কথা বলেন। ফ্যাক্ট ধরে কথা বলতে শুনেন ভাই, আপনি একটু মাথা ঠান্ডা করে শুনেন। মাথা ঠান্ডা করে, এই যে আপনি ভ্যালু জাজ করবেন না। আমি কি বলছি আপনি মিথ্যা কথা বলতেছেন? যে একটু ইন্টারভিউ করেন ভাই। রনি ভাই, আপনি অভিজ্ঞ মানুষ। আরে ভাই, ওনারা কথা কয়, মিথ্যা কথা বলে, তারপর আবার ভ্যালু জাজ করে। আপনি উপকৃত হবেন না। আচ্ছা, আপনি ডাক্তার, আমরা কেউ ব্যক্তিগত আক্রমণ না করি। উনি যদি আমাকে বারবার করে বলেন মিথ্যা কথা বলতেছে, এটা তো খুবই বাজে। আমি তো প্রমাণ দিয়ে বলছি রে ভাই। কি প্রমাণ দিবেন আপনি ভাই? আপনি আজাইরা কথা বলেন না, শুনেন, আপনি একটু শুনেন। আজাইরা আমি বলি, আজাইরা কথা মেজর, আপনি কথা বলা শিখেন আগে, তারপরে কথা বলবেন। আজাইরা কথা বলি মানে আশ্চর্য ভাই, এই কথা কেন বলুন? এক্সপান্স করতে পারেন। আজাইরা কথা বলি মানে মিথ্যা কথা বলবেন কেন আমাকে? আপনি কোথায় মিথ্যা কথা? আপনি বলেন কেন মিথ্যা কথা? বিএনপি কোথায় বলছে যে তারা সংবিধান বাস্তবায়ন করবে, সংবিধান সভা করবে না?
তারা তো তাদের একটা কাজ প্রমাণ করবে, দেন। তাদের বলতে হবে কেন, তারা তাদের কাজ করবে দেখাচ্ছে। এই যে আপনি বানাচ্ছেন এটা। আপনাদের মেজর শোনেন, আপনি মেজর বানাচ্ছেন। আপনি কথা শোনেন আপনি আপনি হ্যাঁ। আপনি একটু রনি ভাই, সভ্যতা বজায় রাখেন। শোনেন, এই যে দেখেন, সভ্যতা বজায়, আপনি মিথ্যা কথা বলবেন, এলাও করতে হবে, সভ্যতা বজায় রাখতে হবে। রনি ভাই, একটু কথা বলতে দেন করতে না। আসছি তো, আমি তো ওনার সাথে ঝগড়া করতে আসছি না ঝগড়া, এখানে। আমরা কেউ এখানে ঝগড়া করতে বসি নাই। দেখেন, মেজর জিয়া যে সামরিক ফরমান জারির মাধ্যমে নিজেকে গণতান্ত্রিক জায়গায় নিয়ে আসলেন, তাহলে সেই গণভোটটাও কি তাহলে বিএনপি অস্বীকার করে? আমার প্রশ্ন হচ্ছে এইটা। তাহলে এখন যখন বলতেছে গণভোট হচ্ছে জাস্ট জনসম্পৃক্ততা যাচাই, এটার থেকে বড় ফাস্ট তো আসলে আর কিছু হইতে পারে না। তার মানে আমরা যে গণভোটটা দেখেছি বাংলাদেশে, প্রথম যে গণভোট, সেই গণভোটের মাধ্যমে যে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা আসলাম সামরিক শাসন থেকে, তাহলে সেটাও তাহলে একটা জনসম্পৃক্ততা যাচাই, এবং সেখানে তো আসলে এটার মাধ্যমে আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢুকেছি। সুতরাং আমরা এখন যদি বিএনপি, যে আসলে যার জন্মই গণভোটের মাধ্যমে, সেই বিএনপি যখন বলে গণভোট হচ্ছে জনসম্পৃক্ততা যাচাই, তখন আমাদের লজ্জা লাগে। দেখেন, এইখানে হচ্ছে ওনারা বলতেছে যে গণভোটের প্রশ্ন আগে কোথাও ওনারা দেখেন না। এটা তো খুবই একটা ভুল কথা। গণভোটের প্রশ্ন কি হবে? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোটের যে 4টা প্রশ্ন, সেটা প্রত্যেকটি রাজনৈতিক দল এবং যারা আসলে রাজনৈতিক এন্টিটি, তাদের কাছে পাঠানো হয়েছে। প্রথমে তাদের এই পুরো বিষয়টা জানানো হয়েছে এবং এটা পাঠানো হয়েছে। এটা আমরা পড়েছি, কথা বলেছি, এটা নিয়ে আলোচনা করেছি, এটা কোথায় ভুল আছে, কোথায় কি আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এটাও একটা উনি মিথ্যা তথ্য দিয়েছেন। এখন দেখেন, এই যে প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে অনেক কথা বললেন না ভাই, যে বিএনপি আসলে প্রাতিষ্ঠানিক এই যে দলীয়করণ বা এই সংস্কার, এগুলোর পক্ষে আছে, ভাই তো সাফাই গাচ্ছেন। এখন এটা বললে তো ভাই রাগ করবেন। দেখেন, এই যে 11টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিল এবং 56টি জেলায় প্রশাসক নিয়োগ দিল, এটা কি সাংবিধানিক নাকি? এইটা আসলে এটা কোথায় লেখা আছে যে এটা দেওয়া যাবে? এবং দেখেন, ওনারা বলছেন না যে অধ্যাদেশের কথা বলছেন, যে ওইটা তো ওয়ান টাইম, ওইটা সময় চলে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার ওই সময় প্রয়োজনে বানানো হয়েছে এবং এর পরবর্তীতে এটা ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু দেখেন, এই যে চিরস্থায়ী বন্দোবস্তের মতো ওনারা যে একটা জিনিস কায়েম করছে, সেটা হচ্ছে যে এই যে আজকের ঘটনা, সেটা হচ্ছে যে এই প্রশাসক নিয়োগের যে একটা অধ্যাদেশ, এবং যে কোনো সময় আসলে জনপ্রতিনিধিদের আসলে তারা অপসারণ করতে পারবে, এই অধ্যাদেশটি কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের, কিন্তু ওনারা কিন্তু এটা এখন পর্যন্ত ওনারা টেনে নিয়ে আসছে। এটা কেন? কারণ ওনারা আসলে প্রাতিষ্ঠানিকভাবে নিজেদের যে দলীয় যারা আসলে নেতাকর্মী, তাদের একটা পুনর্বাসনের একটা জায়গা করে নিচ্ছে এই 11টা সিটি কর্পোরেশন এবং এই যে জেলা প্রশাসকের এই জায়গাগুলো। তার মানে বিএনপি আসলে যে মানে ভাই বললেন যে বিএনপি আসলে প্রাতিষ্ঠানিক দলীয়করণ চায় না, এটা তার মানে ভুল কথা। এবং আরো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, হ্যাঁ ঠিক আছে, না প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলাপ হচ্ছে। এখন দেখেন, বিএনপি প্রাতিষ্ঠানিক সংস্কার কিভাবে চায়? বিএনপি প্রাতিষ্ঠানিক সংস্কার চায় এই যে 11টি অধ্যাদেশ বাতিলের যে সুপারিশ করেছে, এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক সংস্কার চায়। কিভাবে? কি অধ্যাদেশ তারা হচ্ছে বাতিল করেছে? সেটা হচ্ছে মানবাধিকার, গুম প্রতিরোধ, যে গুম, খুন, হত্যা মামলার শিকার সবচেয়ে বেশি নিপীড়নের শিকার, নির্যাতনের শিকার তো বিএনপি হয়েছে, আমরা তো হই নাই। আমরা তো ওনাদের যে রাজনৈতিক যে নিপীড়নের শিকার হয়েছে, এই গুম কমিশনের যেটা করা হয়েছিল, এটার মাধ্যমে তাদের যে একটা পরবর্তীতে যাতে আমরা ওই রকম একটা পরিস্থিতিতে না যাই, সেটার জন্য ওনারা এটাও বাতিল চেয়েছে। পুলিশ কমিশন ওনারা বাতিল চেয়েছে, সুপ্রিম কোর্ট অধ্যাদেশ ওনারা বাতিল চেয়েছে, দুদক অধ্যাদেশ, যেই দুদকের কথা আমি বলি, স্পেসিফিকলি বলতে চাই যে বেগম জিয়াকে এই জিয়া অরফানেজ মামলায় যেই দুদক, যে দলীয় আওয়ামী লীগের নিয়োগকৃত চেয়ারম্যান, দুদকের চেয়ারম্যান, তাদের তখন দুদকের চেয়ারম্যান কে ছিল আপনাকে আমি বলি, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যে চুপ্পুর প্রেমে এখন বিএনপি একদম পুরা মানে তাকে কিছু বলা যায় না। সেই জায়গায় এই জিয়া উনি তখন চেয়ারম্যান ছিলেন, একদম আমি ডকুমেন্টেড বলছি, 2014 সালের কথা বলছি। জিয়া অরফানেজ মামলায় যে বেগম জিয়াকে যেইভাবে করে, দেখেন একটা একজন রাজনীতিবিদের জীবনের সবচেয়ে বড় অর্জন কি জানেন? সম্মান। এবং বেগম জিয়ার মতো আপোষহীন একজন নেত্রীকে এই অসম্মানিত করেছে এই দুদক দিয়ে। সুতরাং এই দুদকের যে অধ্যাদেশ, যেটি আসলে আমরা বলছি দলীয়ভাবে আসলে নিয়োগ করা যাবে না দুদকের চেয়ারম্যান, সেটাও অধ্যাদেশ বাতিলের কথা ওনারা বলছেন। বিচারক নিয়োগ নিয়ে যে প্রহসন বিএনপি আমলে আমরা দেখেছি, এবং পরবর্তীতে বিএনপি কিন্তু আওয়ামী লীগ আমলে এটা নিষ্পেষণেরও শিকার হয়েছে এই বিচারক দিয়ে। কারণ বিচারিক যে নানান ধরনের বিচারিক হত্যাকাণ্ড, বিচারকে নানাভাবে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ইয়ে করেছে, সেই জিনিসটা দেখেন বিএনপি আবার ফিরিয়ে আনলো। দেখেন, এবং এই যে সর্বশেষ আমি যদি বলি গণভোট, এই গণভোট যেই অধ্যাদেশ বাতিল, সেটার জন্য সুপারিশ করেছে। এখন আপনি আমাকে বলেন যে এই যে গণভোটে যে 4টি প্রশ্ন ছিল, এই 4টির মধ্যে কোন একটা কথা আপনি আমাকে বলেন, যে কোনো দলের কাছে আপনি প্রশ্ন করেন যে এটা যদি বাস্তবায়ন হয় কার সুবিধা সবচেয়ে?
এটা জনগণের সবচেয়ে বেশি সুবিধা। কারণ আমরা বাংলাদেশে আবার সেই একনায়কতন্ত্র আমরা কায়েম করতে চাই না। আমরা আসলে একটা রাজা বানাইতে চাই না, কারণ আমরা আসলে সবাই রাজা হইতে চাই। সেই একটা দিনের জন্য আমরা আসলে অপেক্ষা করেছিলাম, এবং এই 5 আগস্ট পরবর্তী সময় এই 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই জেল থেকে যেই মানুষগুলো কিছুদিন আগ পর্যন্ত জেলে ছিল, আত্মগোপনে ছিল, পালিয়েছিল, বিদেশে ছিল, তারা আজকে সংসদে গেছেন। যেই রক্তের উপরে, যেই কমিটমেন্টের উপরে যে বাংলাদেশকে আমাদের আবার সেই গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে দিতে হবে, এবং এমন একটা দলের হাতে এখন বাংলাদেশটা আছে, সেই দল কিন্তু বারবার করে নিজেদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে যাত্রা আছে সেখানে নিজেদের হচ্ছে অগ্রগামী মনে করেন। সেই দলের কাছ থেকে আসলে এই ধরনের যখন আমরা কথাবার্তা শুনি, এবং তাদের মানে কথাবার্তা তো না, তাদের কার্যক্রম যখন এরকম যে তারা আসলে প্রাতিষ্ঠানিক দলীয়করণের পক্ষে, তারা যখন আসলে সংসদটা প্রতিনিধিত্বশীল হোক, উচ্চকক্ষ হোক, এটা তারা চায় না। তারপর আমরা দেখছি যে একেবারে পুরোপুরি আমি স্থানীয় সরকার থেকে শুরু করে সব জায়গায় নিজেদের দলীয় নেতাকর্মী পুনর্বাসন করছে, তখন আসলে আমরা আহত হই। এবং সর্বশেষ তারা জনগণের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে অস্বীকার করে শুধুমাত্র তাদের 2/3 মেজরিটির বলে। এটা খুবই দুঃখজনক। জি, শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার বলে আপনারা জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করছেন, আর বিষয়টি এখন তো আবার রাজপথে গড়ানো, তাহলে সমাধানটা আসলে জি, প্রথম কথা হলো এখানে পুরো বক্তব্যের মধ্যে শুরু হয়েছে মিথ্যা দিয়া, শেষ হয়েছে মিথ্যা দিয়া। এতগুলো মিথ্যার কাউন্টার দিতে গেলে আমার বাজে মানে ধরেন এটা কি বলবো যে সময় নষ্ট হবে। আমি জাস্ট বলি যে 5 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে এখানে মুস্তাকের সামরিক ফরমান জারিটা জিয়ার নামে মিথ্যাচার করছে। জিয়াউর রহমান কোনো সামরিক ফরমান জারি করেনি, এবং জিয়াউর রহমান বাংলাদেশে একবারই বিপ্লব হয়েছিল, সেটা 7ই নভেম্বরের বিপ্লব। বিপ্লব কোনটাকে বলে? হ্যাঁ, বিপ্লবের ফলে বিপ্লবী শক্তি বা যারা বিপ্লব করে তাদের আওতায় ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, মিলিটারি তিনটাই থাকে। তিনটাই জিয়াউর রহমানের কন্ট্রোলে ছিল এবং বিপুল জনপ্রিয়তা ছিল। তারপরেও সে এই জনগণের জনপ্রিয়তা যাচাই করার জন্য গণভোটে গিয়েছিল। সেই গণভোটের প্রেক্ষাপট আর এটা সংস্কারের গণভোটের প্রেক্ষাপট দুইটাকে মেলানো, এটা ন্যারেটিভ, এটা কোনো ফ্যাক্ট না। দুইটা দুই জিনিস। একটা হলো বিপ্লব, আর এই গণঅভ্যুত্থানে জুডিশিয়ারি, মিলিটারি, ব্যুরোক্রেসি এগুলো কোনো কিছুর উপর এই বিপ্লবী এজেন্সির কোনো নিয়ন্ত্রণ ছিল না। একই রকম ব্যুরোক্রেসি ছিল, একই রকম জুডিশিয়ারি ছিল, একই রকম মিলিটারি ছিল, কিন্তু তারা নিজেদেরকে খুব বিপ্লবীপনা করতে চায় এখন এনার্কি তৈরি করে। এরা কতখানি বাংলাদেশের গণতন্ত্র বান্ধব এটা 17-18 মাসে বাংলাদেশের মানুষ দেখছে, এটা মবের শাসনের মধ্যে দিয়ে। ফলে তারা এখন এই যে বিএনপির নামে এতগুলো মিথ্যাচার করলো, বিএনপির দোষ আছে, ত্রুটি আছে, সেটা ক্রিটিক করেন, কিন্তু মিথ্যা ন্যারেটিভ এইটা জনগণ বিএনপি যে ইস্তেহার দিয়েছে তার প্রথম অধ্যায়ের নাম হলো রাষ্ট্র সংস্কার। এখানে গণতন্ত্র, তারপরেই আছে সংবিধান সংস্কার। কিন্তু ন্যারেটিভ কি বললো এতক্ষণ কি বললো যে বিএনপি সংবিধান সংস্কার করবে না, বিরোধী। এরপরে যেগুলো যে অধ্যাদেশগুলো ত্রুটিপূর্ণ, গণতন্ত্র বিরোধী, সেগুলো বিএনপি বাতিল করছে। বিএনপি তার ইস্তেহারে এই দেখেন সুশাসনে দুর্নীতি, আইনি শাসন, দুর্নীতি দমন কমিশন কিভাবে গঠন করবে, কিভাবে সংস্করণ করবে। আমি বলি এটা আপনার রাজনীতি, আপনার ইস্তেহার, আপনার ইউনূস সরকার, বিএনপি বাস্তবায়ন করবে না। ত্রুটিপূর্ণ আপনি বলতেছেন মানে এটা দরকার নাই, এটা দরকার নাই, দরকার আছে, বাংলাদেশের জন্য দরকার নাই, মানে ওই ইশতেহার থেকে করতে হবে, ইশতেহার থেকে করতে হবে, কারণ জনগণ আমাকে পলিটিক্যাল কমিটমেন্ট বলে কিছু নাই, এটাই কমিটমেন্ট, ওটা শুধু দলীয় কমিটমেন্ট, ওটা দলীয় কমিটমেন্ট, এটাই মানুষ রায় দিয়েছে। কমিটমেন্ট আমরা 31টা বেশি রাজনৈতিক দল বসে তো এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ করছি না, হ্যাঁ মিল আছে, এই যে মিল আছে, তাহলে কেন দলীয় ইশতেহারের মধ্যে যাইতে হবে সব সময়? কোন অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে সেই মতো ব্যবস্থা গ্রহণ করবে। এই যে ইস্তেহার, এই যে আমি ধরে ধরে বলতেছি, আপনার ন্যারেটিভ, আপনার ন্যারেটিভ রাইখে একটু ফ্যাক্টর মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। এই যে জুলাই সনদ যেটা বলা হয়েছে, এবার এই যে দেখেন এটা দুইটা পাশাপাশি রাখছি, এবার ইস্তেহার দেখেন, গণভোটের ম্যান্ডেট কিছু না। আরে বাবা, ম্যান্ডেট তো দিছে এটা জনগণ, বিএনপি হাবুট চাইছে। হ্যাঁ, আপনি আছেন আদেশ নিয়ে, আপনি আছেন ইউনূস সরকারের ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে, আপনি আছেন ডিভিস্টেড পলিটিক্সে। ইউনূস সরকারি ষড়যন্ত্র, ইউনূস সরকারের ভিতরে যে সরকার ছিল সেখানে তো আপনারা নিয়ন্ত্রণ করেছেন, সেখানে তো আপনারা ডিভিস্টেডের কথা আপনারা নিজেরা বলছেন। বিএনপি নিয়ন্ত্রণ করে নাই, বিএনপি নিয়ন্ত্রণ করছে দেখে তো ইলেকশন হইছে, বিএনপি গণতান্ত্রিকভাবে চাইছে দেখে তো ইলেকশন হইছে। ইলেকশন তার এমনি দেন নাই আপনারা, আপনারা 5 বছর 10 বছর রাখতেছেন হাসিনার মতো। ফলে ন্যারেটিভ বাদ দিয়ে ফ্যাক্টস দেখেন, শুধুমাত্র নির্বাচনে বিএনপি কে 5টা গিয়ে ক্ষমতা সাচ্ছিল আপনার নেতা নাহিদ ইসলাম, জাতীয় সরকার করার জন্য। হ্যাঁ, বিএনপি দেয় নাই, কেন নেয় নাই? বিএনপি গণতান্ত্রিক দল, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে। আপনাদের মতো মতাদর্শবাদী ফ্যাসিবাদী দল না। 90 দিনের মতো নির্বাচন হওয়ার কথা ছিল না, 90 বলছিল তো বিএনপি, আপনারা দেন নাই কেন? না দিয়ে আপনারা মব করছেন, না দিয়ে আপনারা দলীয় লোক বসাইছেন, না দিয়ে আপনারা আওয়ামী লীগ পুনর্বাসন করছেন, আপনারা টেন্ডার বাণিজ্য করছেন। পুনর্বাসন কি হচ্ছে? বিএনপি করে নাই, বিএনপি করে নাই। বিএনপি আসার পর থেকে যে সব আওয়ামী লীগের দোকানপাট খোলা, তো
এটা তারপরে নিয়ে ঠেকান বলেন গিয়া তো। কয়টা ঠেকাইতে গেছেন আওয়ামী লীগের দোকানপাট? ও সব আচ্ছা, তো ছাত্র আপনারা দল, বলে দিবেন এখন আমাদের দায় সব হচ্ছে তো ছাত্র ঠেকানো। না। জীবন হাতে নিয়ে আচ্ছা, আমরা কথা বলতে দেন, ঠেকাবো। কথা বলতে দেন। তার ভাই, মানে দেখাইলেন ভাই, ন্যারেটিভ, একদম। এই যে ন্যারেটিভের অত্যাচার এবং ফটোকাট মহামারীতে বাংলাদেশ আক্রান্ত, এইগুলোর থেকে শুরু হয়। এই যে টকশো করতেছি ভাই, এত সকালে গোজামিল ওটা দিয়েন দেখবো না ভাই, থাকবে। এত গোজামিল দিয়েন এই না যে ভাই। গোজামিল আপনারা দিচ্ছেন, আমি ফ্যাক্ট ধইরা খুবই আলাপ হতাশ। না, করতেছি। আমি তো জানতে চাইলাম সমাধান কোন পথে। সমাধান হলো দেখেন, তাইলে এখানে অ্যাকর্ডিং যেটাতে জনগণ ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেটে বিএনপি 2/3 মেজরিটি পেয়ে এইবার তার যে ইস্তেহার, যে ইস্তেহারের আলোকে জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে, সেখানে সে জাতি গঠন, সুশাসন নিশ্চিত, দুর্নীতি দমন, প্রশাসন, বিচার বিভাগ, হ্যাঁ, আইনের শাসন, এগুলো সব কিছু কীভাবে সংস্কার হবে, বিচার বিভাগ কি হবে, বিচার বিভাগের কার্যকারিতা, স্বাধীনতা নিশ্চিতকরণ, কি কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ধারাবাহিকতা, স্থানীয় সরকার, ডিটেল আছে। কিন্তু সবগুলো বললো যে জনবিরোধী, বিএনপি সবগুলো বিরুদ্ধে অবস্থান করছে। হ্যাঁ, বিরুদ্ধে অবস্থান নিছে তো, নিছে বিএনপি তো। জামাতের রাজনীতির বিরুদ্ধে অবস্থান করছে। বিএনপি জামাত, এনসিপি এবং সরকারের মানে ডিভিস্টেডের জুলাই রাজনীতির বিরুদ্ধে বাস্তবায়ন অবস্থান আদেশ করছে। হচ্ছে কিন্তু জামাতের- বিএনপি জনগণের কাছে জামাতের যে অঙ্গীকার করছে, তার ইস্তেহার মোতাবেক যে অঙ্গীকার করছে, সেগুলো সে অক্ষরে অক্ষরে পালন না করলে আমরা বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামবো। হ্যাঁ, কিন্তু বিএনপি যদি এই ডিভিস্টেডের পলিটিক্স, এই ষড়যন্ত্র তত্ত্বের রাজনীতি, এই গণবিরোধী তৎপরতা, জনগণের ভোটাধিকারকে আন্ডারমাইন করে কোনো গায়ের জোরে কোনো নির্বাহী আদেশ বাস্তবায়ন করতে চায়, তাহলে গণতন্ত্রকামী বাংলাদেশের জনগণ বিএনপিকে আমরা ছাড়বে একেবারে না। শেষের দিকে চলে আসছি। সমাধানটা আসলে কোন পথে আলোচনা তো- হ্যাঁ, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা একটু রেসপন্স করি যে রাজপথ। এখন দেখেন, রাজপথে আন্দোলন করা যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার, কিন্তু এই যে বিগত আমলের মব সন্ত্রাসের একটা অত্যাচার থেকে মানুষ স্বস্তি পাবে বলে আশা করছিল, সেইটা মনে হচ্ছে মানুষ পাবে না। তবে আমি একটা জিনিস সরকারকে রিকোয়েস্ট করব, বাংলাদেশে যারাই আন্দোলন করুক, রাস্তাঘাট বন্ধ করে যেন আন্দোলন না করা হয়। এমনিতে ঢাকা শহর জ্যামের শহর, মানুষের জীবন ওষ্ঠাগত। ঢাকা শহরের রাস্তাঘাটগুলোতে চিরদিনের মতো 144 ধারা দাঁড়িয়ে থাকা উচিত। আন্দোলন করবে মাঠে গিয়ে, আন্দোলনের জন্য মুক্তাঞ্চল থাকবে, মুক্তমঞ্চ থাকবে, সোহরাওয়ার্দী মাঠ থাকবে, ওখানে যে দল খুশি যাতে যত দাবি দেওয়া আছে এগুলো এখানে গিয়ে আন্দোলন জি, করবে। জি। কিন্তু জনগণকে জিম্মি করে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন আমরা আর দেখতে চাই না জি, বাংলাদেশ। মনিরা শারমিন, সমাধানটা আসলে কোন পথে? দেখেন, জনগণকে জনগণের ম্যান্ডেট অস্বীকার করে কখনোই আসলে কোনো সরকারই তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই। সুতরাং আমার মনে হয় যে এইটা একটা ওয়েক আপ কল বিএনপির জন্য। সেটা হচ্ছে যে তারা সরকার গঠন করেছে, 2/3 মেজরিটি তাদের আছে, তারা এখন ধরাকে সরাগান করছে, কিন্তু একটা যে পলিটিক্যাল কমিটমেন্টটা আমরা এসেছিলাম, দেখেন আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে এত বছর ছিলাম যে কোনো রাজনৈতিক দল কাউকে সহ্য করতে পারে না। আমরা আবার সেই সংস্কৃতির মধ্যে যাতে ঢুকে না যাই, এবং জুলাই সনদ বাস্তবায়ন এইটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট, এবং এই কমিটমেন্ট যখন আসলে সবাই একমত হতে পারছিল না, তখনই আমরা জনগণের কাছে গেছি যে আপনারা কি মনে করেন। সুতরাং এই যে 70% জনগণ যেটার পক্ষে রায় দিল, এবং এই পলিটিক্যাল কমিটমেন্ট যেটা আসলে আলটিমেটলি যেটা সুবিধাভোগী সাধারণ মানুষ, এবং এটা কিন্তু যে কোনো দেখেন আজকে বিএনপি সরকার ক্ষমতায় আছে, কালকে যদি অন্য যে কোনো আমরা যদি কখনো ক্ষমতায় যাই, এটা তো আমাদেরও ক্ষমতা কার্টেল করবে, এটা তো নির্বাহী ক্ষমতা কার্টেল করা এবং পাওয়ার ব্যালেন্স করার জন্যই। সুতরাং আমরা মানে যদি আপনারা মনে করেন যে শুধুমাত্র বিএনপি, আমরা বিরোধী দলে কি সারা জীবন থাকবো না তো। প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতি করে হচ্ছে সরকারের ক্ষমতায় যাওয়ার জন্য। সুতরাং আমরা চাই যে নির্বাহী ক্ষমতায় আসলে এই যে ধরাকে সরাগান করার রাজনীতি এটা কখনো না হোক। সুতরাং এই জায়গায় অবশ্যই আমি আশা করি বিএনপির শুভবুদ্ধির উদয় হবে যে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং এই যে গণভোটের রায়কে সম্মান দিতে হবে। আর অবশ্যই যে সংবিধান সংস্কার যে পরিষদ যেটিতে শপথ নেওয়ার কথা ছিল, এটা একটা প্রায়র কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টের পরের একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি সহ অন্যান্য সবাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং বিএনপি ক্ষমতায় এসছে। সুতরাং সেই কমিটমেন্ট যাতে বিএনপি রক্ষা করে, এটাই আমি আশা করব। কারণ আমাদের রাজনৈতিক সংকট আমরা আর বাংলাদেশে চাই না। রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে আমরা এত বছর গেছি, সেখানে বিভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আসতে পারি না। এই রাজনৈতিক দলগুলো তারা নিপীড়নের শিকার হয়েছে, নিষ্পেষণের শিকার হয়েছে। আমাদের যাতে কথা বলার জায়গাটা থাকে, আমাদের যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের আন্দোলন সংগ্রামের যে অধিকারটা সেটা যাতে থাকে, এবং এটা যাতে আসলে সরকারি দলও তারাও যাতে আসলে তারা রিয়ালাইজ করে যে আমাদের রাজনৈতিক সংকটের দিকে আর যাওয়া যাবে না। কারণ খুব বেশি দিন হয় না বাংলাদেশে এটা গণ অভ্যুত্থান হয়েছে। জি, রেজাউল করিম রনি, আরো একটু সময় আছে। গণভোটের রায়টা পুরোপুরি বাস্তবায়ন বা জুলাই সনদ এগুলো যেভাবে আছে জুলাই সনদ গণভোটের রায় সবকিছু বাস্তবায়ন হবে, শুধু জামাতের রাজনীতি বিএনপি বাস্তবায়ন করবে না। এই হলো পার্থক্যটা। আরেকটা জিনিস স্পষ্টভাবে আমি বলতে চাই, সেটা হলো যে এখানে জুলাই গণঅভ্যুত্থান কারো বাপদাদার সম্পত্তি না। জুলাই গণঅভ্যুত্থান এবং বিএনপিকে যে আলাদা করার যে নোংরা পলিটিক্স, এবং এইখানে জুলাই আদেশকে কেন্দ্র করে ডিপ স্টেটের যে রাজনীতি, সেটাকে প্রোটেক্ট করে বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করার যে ষড়যন্ত্রের রাজনীতি, সেইটার ধারাবাহিক বীজ হইল
এই গোজামিলটা, এই গোজামিলটার বাইরে এসে বাংলাদেশ পুনর্গঠন লাগবে এবং কর্মসূচি ভিত্তিক রাজনীতি লাগবে। এবং জুলাই সনদের যে এখানে একটা মিথ্যা কথা বলা হলো যে এখানে কোনো দল ঐক্যমত হয় নাই, দল ঐক্যমত ছিল, অনেকগুলো ইস্যুতে ঐক্যমত ছিল, কয়েকটা ইস্যুতে আপনার বিরোধিতা ছিল, নোট অফ ডিসেন্ট ছিল। বিএনপির ছিল 13-14টা, জামাতের ছিল 3-4টা, আর অন্যান্য দলে ছিল। ফলে একদমই ঐক্যমত হয় নাই, ফলে গণভোটে গেছে, এটা একটা মিথ্যা কথা। ঐক্যমত হয়েছিল অনেকগুলোতে, ঐক্যমত হয় নাই, কিন্তু বেশ কিছু জায়গায় ঐক্যমতের রাজনৈতিক দলগুলো আসছিল। কিন্তু এই গণভোটে যাওয়ার এই আপনার এই যে দলিলটা, এই দলিলটাই রাজনৈতিক কমিটমেন্ট, কোনো অধ্যাদেশ রাজনৈতিক কমিটমেন্ট না। অধ্যাদেশ একটা নির্বাহী ক্ষমতার একজন প্রেসিডেন্ট, একটা অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু 106-এর সাংবিধানিক বৈধতা নিয়ে আসছে গণঅভ্যুত্থানের ম্যান্ডেট থাকার পরেও। ফলে সাংবিধানিক রাজনীতি যারা গণতান্ত্রিক রাজনীতি করে না তারা এটা বুঝবে না। যাদের জনগণের ম্যান্ডেট বলে চিৎকার করে, যার রাজনীতির মধ্যে গণতন্ত্র নাই, যে একটা ফ্যাসিবাদী, যার রাজনীতি হলো ন্যারেটিভ, যার রাজনীতি হলো ফটোকার্ড, যার রাজনীতি হলো মিথ্যাচার, যার রাজনীতি হলো গোজামিল দেওয়া, যার রাজনীতি হলো মানুষের চরিত্র হনন করা, তার তো জনগণের ম্যান্ডেট নিয়ে চিন্তা করার কিছু নাই। যে সকালে সরিয়া বিকালে আপনার গণতন্ত্রের কথা বলে, তার তো জুলাই সনদ নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই। ফলে এই জন্য আমি মনে করি ন্যারেটিভ বাদ দিয়ে রিয়েলি জনগণকে মিন করতে হলে জনগণকে রেসপেক্ট করতে হবে। মিথ্যা কথা, সংস্কৃতি, পলিটিক্যাল ট্রুথ উৎপাদন বন্ধ করতে হবে। বিষয়টা হচ্ছে কি যে আসলে আমি খুবই হতাশ হলাম আজকে, হ্যাঁ, যে রনি ভাই যখন আলোচনা করছেন উনি আমাকে জামাত হিসেবে ট্রিট করে আলোচনা করছেন, এবং জোট হচ্ছে এটা আইডিওলজিক্যাল কোনো জোট নাই। এবং আমার খুব ভালো লাগতো যদি আসলে ভাই আমাকে এনসিপি হিসেবে ট্রিট করতো। এবং এনসিপির রাজনীতিতে আমি যেটা বলি যে এটা আসলে সকল গণতান্ত্রিক যে দলগুলো আছে প্রত্যেকেরই এটাতে একমত হওয়া উচিত যে বাংলাদেশে যে রাজনৈতিক সংকট সেটা আমরা আর ফেরত চাই না। এবং অবশ্যই পিপলস উইলের উপরে বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চায়, তর্ক বিতর্ক করে যেটি সমাধান হলো না, সেটি রাজপথে কিভাবে হবে? না, রাজপথে এটা তো সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। এবং সেই জায়গা থেকে আমাদের তো আর অন্য কেউ নাই, যে আমাদের তো আসলে ডিপ স্টেটও নাই, আমাদের একটা আমরা তো দেখি যে আমাদের দল তো আসলে ডিজিএফআই দিয়েও গঠন হয় নাই, তো কোনোভাবেই তো আসলে আমাদের কোনো সাপোর্ট নাই। আমাদের শুধুমাত্র যেতে পারি আমরা শুধুমাত্র সাধারণ জনগণের কাছে। সেই সাধারণ জনগণের কাছে আমরা যাব এবং এইটা আমরা তাদের বলবো যে এই যে 70% আপনাদের যে মতামত, সেই মতামতকে অগ্রাহ্য করা হচ্ছে। এবং আমাদের কিন্তু এটা প্রত্যেক দিন আমাদের এটা শুনতে হয় যে আপনারা সংসদে কেন এটা আপনাদের ওনাদের দিয়ে করা নিতে পারতেছেন না। কারণ বিরোধী দলের কাজ তো এটাই, যে সরকার জনগণের কাছে যে কমিটমেন্ট সেটাই আসলে সরকারকে দিয়ে আসলে করানো। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের আসলে এই মুহূর্তে ওয়ার্কআউট করা, সেদিন মানে গতকাল ওয়ার্কআউট করা এবং এখন রাজপথ ছাড়া এই মুহূর্তে আসলে আমাদের কোনো উপায় নাই। জি না, একদমই সময় না, এখন রাজপথে আপনি যেতে পারেন, সেটা জনগণ বিচার করবে। দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।